আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি জাপানের সর্বোচ্চ আয়কৃত এবং ফেমাস মুভির গল্প। গল্পটির নাম হলো ডেমন স্লেয়ার। গল্পের একদম শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র তানজিরোর সঙ্গে পরিচিত হই। শুধু তানজিরো নয়, আমরা আরো কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকেও দেখি, জেনিৎসু, ইনোসুকে এবং রেঙ্গোকু। ইনোসুকে আসলে আগে একজন মানুষ ছিল, কিন্তু পরে সে একজন দানবে পরিণত হয়। কিভাবে ঘটলো তা জানতে হলে আপনাদের পুরো গল্পটি শুনতে হবে। একদিন রেঙ্গোকু যাচ্ছে এক বিশেষ মিশনে, মুকের নামে এক রহস্যময় ট্রেনে। কারণ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এই ট্রেনে মানুষ ঘুমের মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে। তারা মনে করছে হয়তো কোনো ডেমন এই ঘটনার পেছনে রয়েছে। তাই চলুন এবার গল্পের মূল কাহিনী শুরু করি। মুভির শুরুতেই দেখানো হয় ডেমন স্লেয়ারদের মাস্টারকে। তিনি এই মুহূর্তে সকল ডেমন স্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। আমরা দেখি তিনি সেই সব ডেমন স্লেয়ারদের কবরস্থানে দাঁড়িয়ে আছেন যারা পূর্বে শহীদ হয়েছেন। মাস্টারদের শরীরও ভালো নেই, তাই তিনি বলেন হয়তো কিছুদিন পর আমিও এদের মাঝে সমাধিস্থ হব। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি তানজিরো, জেনিৎসু এবং ইনোসুকে একটি ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। ইনোসুকে জীবনে প্রথমবার ট্রেন দেখছে। সে ভয়ে বলে ওঠে, এটা তো একটা দানব, এটা তো সবাইকে গিলে ফেলবে। জেনিৎসু তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো দানব নয়। শেষমেশ তারা তিনজন পুলিশের চোখ এড়িয়ে মুগেল ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে তাদের সঙ্গে দেখা হয় তাদেরই আরেক বন্ধু রেঙ্গুকুর সাথে। রেঙ্গুকু ট্রেনে বসে অনেক খাবার খাচ্ছিল। তানজিরোকে দেখে সে চিনে ফেলে। তানজিরো তখন নিজের সঙ্গীদের তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে, আমরা সবাই তোমাকে সাহায্য করতে এসেছি। তানজিরো রেঙ্গুকুর পাশে বসে তার বাবার হিনোকামি কাঙ্কুরা নামের বিশেষ নৃত্য সম্পর্কে জানতে চায়, কিন্তু রেঙ্গুকু বলে, আমি এই নাচের কথা কোনোদিন শুনিনি। এতে তানজিরো কিছুটা হতাশ হয়ে পড়ে। এরপর রেঙ্গুকু নিজের ক্ষমতা অর্থাৎ ব্রিডিং টেকনিক সম্পর্কে তাদের বলতে থাকে। সে বলে, আগুন, পানি, বাতাস, পাথর এবং বজ্র, এই পাঁচটি হলো মৌলিক ব্রিডিং টেকনিক। বাকি সব টেকনিক এই পাঁচটি থেকে এসেছে। এরপর রেঙ্গুকু তানজিরোকে জিজ্ঞাসা করে, তোমার তলোয়ারের রং কি? তানজিরো উত্তর দেয়, আমার তলোয়ার কালো। একথা শুনে রেঙ্গুকু হাসতে থাকে এবং বলে, আজ পর্যন্ত আমি কোনো কালো তলোয়ারধারীকে হাসিরা হতে দেখিনি। এখানে হাসিরা মানে হলো ডেমন স্লেয়ারদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা। কিন্তু রেঙ্গুকু তানজিরোকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি নিজে তোমাকে প্রশিক্ষণ দেব। তবু তানজিরো তেমন কোনো আগ্রহ দেখা গেল না। সে মনে মনে শুধু ভাবছিল রেঙ্গুকু সত্যি একজন ভালো মানুষ। এদিকে ইনোসুকে ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ট্রেনের সঙ্গে রেস করার কথা ভাবে, কিন্তু জেনিৎসু তাকে ধরে ফেলে। রেঙ্গুকু সবাইকে সতর্ক করে বলে, তোমরা সাবধানে থাকো, যে কোনো মুহূর্তে ডেমনরা হাজির হতে পারে। এই কথা শুনে জেনিৎসুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে ভাবছিল এই ট্রেনটা বুঝি ডেমনদের গুহায় চলে যাচ্ছে। রেঙ্গুকু তখন জানায়, খুব অল্প সময়ের মধ্যে এই ট্রেন থেকে প্রায় 40 জন মানুষ নিখোঁজ হয়ে গেছে। আমরা বহু তলোয়ারবাজ পাঠিয়েছিলাম, কিন্তু তারাও আর ফিরে আসেনি। তাই আমি নিজেই এসেছি। ঠিক তখনই একজন টিকিট চেকার এসে সবার টিকিট কাটতে থাকে। তার চেহারা ছিল ভীষণ অদ্ভুত। সে রেঙ্গুকু এবং বাকি সবার টিকিট কেটে সামনে চলে যেতেই হঠাৎ করে একটি বিশাল ডেমন তাদের ট্রেনে এসে হাজির হয়। রেঙ্গুকু এক মুহূর্ত দেরি করলো না। সে তার বিশেষ ফ্রেম ব্রিডিং এর ফার্স্ট ফর্ম ব্যবহার করে। এটি ছিল একটি বিশেষ তলোয়ার, যা মূলত ডেমনদেরকে ধ্বংস করার জন্যই তৈরি করা হয়েছে। রেঙ্গুকু মাত্র এক আঘাতে সেই ডেমনের গলা কেটে ফেলে, কিন্তু তার মনে সন্দেহ জাগলো এই ট্রেনে হয়তো আরো ডেমন লুকিয়ে আছে। কিছুক্ষণ পর সে দ্রুত তলোয়ারের সেকেন্ড ফর্ম ব্যবহার করে আরেক ডেমনকেও মেরে ফেলে। রেঙ্গুকুর এই অসাধারণ যুদ্ধ ক্ষমতা দেখে তানজিরো, ইনোসুকে এবং জেনিৎসু তার ফ্যান হয়ে যায়। তারা এমন একজন শক্তিশালী যোদ্ধার সঙ্গে কাজ করতে পারছে এটা ভেবে তারা অনেক খুশি ছিল। তারা সবাই রেঙ্গুকুকে অনুরোধ করে বলে তাদেরকে যেন সে তার স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে। রেঙ্গুকু হাসি মুখে রাজি হয়ে যায়, কিন্তু তখনও তারা বুঝতে পারেনি যে এই ডেমনগুলো কেবলমাত্র শুরু ছিল। হঠাৎ করেই সবাই গভীর ঘুমে ঢলে পড়ে। ঠিক সেই সময় টিকিট চেকার দৌড়ে গিয়ে একজনের সামনে মাথা নত করে। সে কাকুতি মিনতি করে বলে, আমি তোমার কথা মতো সব কাজ করে দিয়েছি, এবার আমাকে আমার পুরস্কার দাও, যাতে আমি আমার মৃত স্ত্রী এবং সন্তানকে স্বপ্নে দেখতে পারি। তার সামনে ছিল একটা ডেমনের শুধুমাত্র একটা কাটা হাত, যার তালুর মাঝখানে ছিল একটি মুখ। সে বলল, যদি সত্যি তুমি কাজটি সঠিকভাবে করে থাকো তাহলে তুমি সুন্দর স্বপ্ন নিশ্চয়ই দেখতে পাবে। এরপর সেই ডেমনটি টিকিট চেকারকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর আমরা জানতে পারি এই ডেমনের সঙ্গে রয়েছে 4 জন শিশু, যারা সুন্দর স্বপ্ন দেখার লোভে তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এই ডেমনটি আসলে যে কাউকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে স্বপ্নের দুনিয়াতে পাঠিয়ে দেয়। সেখানে মানুষ স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মাঝে মারা যায়। এমনকি ডেমনটি তাদের পছন্দের স্বপ্ন তৈরি করে দিতে পারে। ডেমন তখন বাচ্চাদেরকে বলে,
তোমাদের কাজ হলো ট্রেনে থাকা সব ডেমন স্লেয়ারদের হাত এমন ভাবে বেঁধে দাও যাতে তারা তোমাদের স্পর্শ করতে না পারে। তারপর তাদের স্বপ্নে ঢুকে তাদের আত্মাকে ধ্বংস করতে হবে। একবার তাদের আত্মা ধ্বংস হয়ে গেলে তারা বাস্তব জগতেও মারা যাবে। এরপর দৃশ্য চলে যায় তানজিরোর স্বপ্নে। তানজিরো হঠাৎ নিজেকে এক ঘন জঙ্গলে খুঁজে পায়। একটু পর সে তার ছোট ভাই বোনদের দেখতে পায় এবং ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে। তারা তাকে নিয়ে বাড়ি ফিরে যায় আর তানজিরো তার পরিবারকে জীবিত দেখে অবাক হয়ে যায়। তানজিরোর মন একেবারেই বিভ্রান্ত হয়ে যায়। সে ভাবে এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমার পরিবারের মৃত্যু এবং যা যা ঘটেছে সবকিছু কেবল একটি দুঃস্বপ্ন ছিল? হয়তো এটাই আসল বাস্তবতা। কিন্তু বাস্তবে সে বুঝতে পারেনি যে এই মুহূর্তে ট্রেনের ছাদে একটি ডেমন দাঁড়িয়ে আছে। মূলত সেই কাটা হাতটা এই ডেমনটিরই ছিল। সেই স্বপ্নগুলো তৈরি করছে। আসলে যখন টিকিট চেকার সবার টিকিট কাটছিল তখন থেকেই এই ডেমনের স্বপ্নের ফাঁদ সক্রিয় হয়ে গিয়েছিল। আর তারপর থেকে এক এক করে সবাই গভীর ঘুমিয়ে তলিয়ে যাচ্ছিল। অন্যদিকে জেনিৎসু স্বপ্নে দেখে সে নেজুকুর সঙ্গে এক ফুলে ভরা বাগানে সুখে শান্তিতে বসবাস করছে। নেজুকু হলো তাদেরই এক মেয়ে সঙ্গী। সেও একজন ডেমন স্লেয়ার। ইনোসুকে তার স্বপ্নে দেখে তানজিরো, জেনিৎসু এবং নেজুকু তার দাস হয়ে গেছে। তারা সবাই মিলে এক গুহার ভেতরে যায় যেখানে লর্ড ইনোসুকে তাদেরকে নির্দেশ দেয় ট্রেনের সেই দৈত্যটাকে আক্রমণ করতে। রেঙ্গুকু স্বপ্নে ফিরে যায় তার বাড়িতে। সে গর্ব করে তার বাবাকে বলে, বাবা আমি এখন একজন বড় যোদ্ধা হয়ে গেছি। কিন্তু তার বাবা খুশি হন না, বরং বলেন তাতে কি হয়েছে, তুমি এখনো অকাজেরই রয়ে গেছো। রেঙ্গুকু বলে, আমার দাদুও তো একসময় ডেমন স্লেয়ার ছিলেন, কিন্তু একদিন সব ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। এরপর রেঙ্গুকু তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে। তার ভাই জিজ্ঞাসা করে, বাবার সঙ্গে দেখা করে কেমন লাগলো ভাইয়া? একদিন আমিও তোমার মতো যোদ্ধা হব। তোমার কথা শুনে বাবা কি খুশি হয়েছেন? রেঙ্গুকু হেসে বলে, বাবার মুখে খুশির কোনো ছাপই ছিল না। তবে তুমি হতাশ হও না, সব সময় সেই পথ বেছে নিবে যেটা তোমার মন চাইবে। এদিকে বাস্তব জগতে একটি মেয়ে রেঙ্গুকুর হাতে তার হাত বেঁধে তার স্বপ্নে প্রবেশ করে। সেই রেঙ্গুকু স্বপ্নে গিয়ে তার হৃদয় খুঁজতে থাকে। রেঙ্গুকু স্বপ্নের জগৎ ছিল অগ্নিময় এবং ভয়ঙ্কর। মেয়েটি একটি ছোট ছুরি দিয়ে সেই আগুনের ভেতর দিয়ে এগিয়ে যায় এবং অবশেষে রেঙ্গুকুর হৃদয়টি খুঁজে পায়। ঠিক যখন মেয়েটি রেঙ্গুকুর হৃদয় ধ্বংস করতে যাচ্ছিল ঠিক তখনই বাস্তব জগতে রেঙ্গুকু ঘুমের মধ্যে মেয়েটির গলা চেপে ধরে। আসলে রেঙ্গুকু এতটাই শক্তিশালী যোদ্ধা ছিল যে সে ঘুমের মধ্যেও নিজের জীবন রক্ষা করতে পারে, কিন্তু তখনও সে স্বপ্ন থেকে বের হতে পারেনি। অন্যদিকে তানজিরো তার পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করেছে, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সবচেয়ে বড় কথা হলো সে কোথাও নেজুকুকে খুঁজে পাচ্ছিল না। একদিন তানজিরো নদীর ধারে পানি আনতে যায়। হঠাৎ সে পানিতে নিজের ছায়া দেখতে পায়। ছায়াটা তার দিকে তাকিয়ে বলে, তানজিরো এটা কেবল একটি স্বপ্ন, তোমাকে এখনই জাগতে হবে, বাস্তবে ফিরতে হবে। তানজিরো তখন সত্যি মনে হচ্ছিল সে হয়তো একটা স্বপ্ন দেখছে, কিন্তু কিভাবে বাস্তবে ফিরে আসবে তা সে জানতো না। এদিকে ট্রেনে থাকা নেজুকুর ঘুম ভেঙে যায়। বাইরে এসে পরিস্থিতি এত খারাপ দেখে নেজুকো তানজিরোকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তানজিরো কিছুতেই জাগছিল না। এতে নেজুকু রেগে যায় এবং নিজের মাথা তানজিরোর মাথায় আঘাত করে। এতে নেজুকুর কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। এরপর সে নিজের রক্ত দিয়ে ফায়ার অ্যাটাক চালায়। এই আগুনে স্বপ্নের ভেতরে থাকা তানজিরো হঠাৎ জ্বলে ওঠে এবং সে তার ডেমন স্লেয়ারের আসল পোশাকে ফিরে আসে। স্বপ্নের ভেতরে তার পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা কিছুই বুঝতে পারছিল না যে কি ঘটছে। তানজিরো তখন তাদের সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পথে হঠাৎ সে নেজুকুকে দেখতে পায়। নেজুকু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার পরিবারের সবাই সেখানে পৌঁছে যায়। তানজিরো তখন বলে, যদি সত্যি তোমরা জীবিত থাকতে তাহলে যেভাবেই হোক আমি চিরকাল এখানে থেকে যেতাম, কিন্তু ভাগ্য তো অন্য কিছু লিখে রেখেছে। আমি কিছুই করতে পারবো না, এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবুও আমি তোমাদের সবসময় মনে রাখবো। একথা বলে সে পরিবারের কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্বপ্ন থেকে বের হওয়ার পথ সে খুঁজে পায় না। কিছুক্ষণ পর তার বাবা সেখানে এসে উপস্থিত হন। তিনি আসলে তানজিরোকে স্বপ্নের ফাঁদ থেকে মুক্ত করার জন্য এসেছিলেন। তিনি বলেন, তোমার তলোয়ার হাতে তুলে নাও, বের হওয়ার পথটা খুব কাছেই আছে। এদিকে তানজিরের স্বপ্নে ঢোকা বাচ্চাটা তানজিরোর হৃদয় খুঁজে পেয়ে যায়, কিন্তু তানজিরোর হৃদয় এত সুন্দর ও শান্ত ছিল যে বাচ্চাটা অবাক হয়ে যায়। অন্যদিকে জেনিৎসু ও ইনুসুকের স্বপ্নে বাকি বাচ্চারা খুব সহজেই ঢুকে পড়েছিল, কিন্তু জেনিৎসু ও ইনুসুকে তাদের প্রচন্ড ভাবে মারতে শুরু করে, কারণ তারা নিজেদের সুন্দর স্বপ্ন ভাঙতে চাইছিল না। ফলে বাচ্চারা জীবন বাঁচাতে তাদের থেকে পালাতে থাকে। এদিকে তানজিরো তার বাবার কথা মতো তলোয়ার হাতে তুলে নেয় এবং বুঝতে পারে কিভাবে মুক্তি পেতে হবে। সে সাহস করে নিজের গলা নিজেই কেটে ফেলে। সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে যায় এবং সে বাস্তবে ফিরে আসে। ঘুম থেকে উঠে দেখে নেজুকু ছাড়া সবাই এখন ঘুমিয়ে আছে এবং তাদের হাত কিছু বাচ্চার হাতের সঙ্গে বাঁধা রয়েছে। সবকিছু দেখে তানজিরো বুঝে যায় এটা নিশ্চয়ই কোনো ডেমনের কাজ। সে বাচ্চাটার কাছ থেকে নিজেকে আলাদা করে নেয় এবং নেজুকুকে বাকিদের হাতের রশি পুড়িয়ে দিতে বলে।
চলে, তবুও কেউ সেই জাদুর প্রভাব কাটিয়ে উঠতে পারছিল না। ঠিক তখনই সেই ডেমনের নিয়ন্ত্রণে থাকা বাচ্চারা জেগে ওঠে। এরপর সেই শিশুরা তানজিরোর সঙ্গে লড়াই করতে আসে, কিন্তু তানজিরো তাদের খুব সহজেই হারিয়ে অজ্ঞান করে ফেলে। তবে যে বাচ্চাটি তানজিরোর স্বপ্নে ঢুকেছিল, সে তানজিরো সেই শান্ত এবং কোমল হৃদয় দেখে তার উপর আক্রমণ করতে সাহস পায় না। তানজিরো একাই এবার ডেমনদের বিরুদ্ধে লড়তে বেরিয়ে পড়ে। হঠাৎ অদ্ভুত এক গন্ধ নাকে আসতে সে বুঝতে পারে ডেমনটি এই ট্রেনের ছাদেই রয়েছে। এই ডেমনের নাম এনমু। তানজিরো যখন তার মুখোমুখি হয়, এনমু অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউই তার স্বপ্নের মৃত্যু ফাঁদ থেকে জীবিত ফিরতে পারেনি। তানজিরো তার তলোয়ারে বিশেষ ক্ষমতা ব্যবহার করে আঘাত করতে গেলে এনমু তাকে বারবার স্বপ্নে পাঠিয়ে দেয়। ফলে তানজিরোকে বারবার নিজের গলা কেটে স্বপ্ন ভাঙতে হয়। এনমু অবাক হয়ে যায়। সে ভাবে এত ছোট এক ছেলে কিভাবে প্রতিবার দ্বিধাহীনভাবে নিজের গলা কাটছে। সে বলে, আমি তো তোমাকে সুন্দর স্বপ্ন দেখাচ্ছিলাম, তোমার কি সেটা পছন্দ হয়নি? ঠিক আছে, এবার এমন স্বপ্ন দেখাবো যেখানে তোমার বাবাও জীবিত থাকবে। এ কথা শুনে তানজিরো প্রচন্ড রেগে যায়। এ সময় এনমুর নজর পড়ে তানজিরোর কানে থাকা একটা দুলের ওপর। সে বুঝতে পারে তার মাস্টার এই ছেলেটিকে মারতে বলেছিল। এনমু খুশি হয়ে বলে, আজ এই ছেলেটাকে মেরে আমি কিজুনের মতো শক্তিশালী ডেমনকে হারিয়ে তার জায়গা নেব। তানজিরো আবারও এনমুর সামনে এসে দাঁড়ায় এবং প্রচন্ড রাগ নিয়ে এনমুর গলা কেটে ফেলে, কিন্তু সে বুঝতে পারে না যে এনমু আগে থেকেই তার পুরো শরীর ট্রেনের সঙ্গে যুক্ত করে রেখেছে, তাই তানজিরো তার আসল গলা কাটতে পারেনি। এনমু পুরো ট্রেনে নিজের শরীর ছড়িয়ে দিয়ে সবাইকে খেয়ে ফেলতে যায়। ঠিক তখনই ইনোসুকে জেগে ওঠে এবং ট্রেনের ছাদে উঠে পড়ে। তানজিরো তাকে জানায়, পুরো ট্রেনটাই এখন ডেমন হয়ে গেছে, আমাদের যাত্রীদের বাঁচাতে হবে। এটা শুনে ইনোসুকে বলে, আমি তো প্রথমেই বলেছিলাম এই ট্রেনটা একটা ডেমন, কিন্তু তোমরা কেউ শোনোনি। তারা দুজন মিলে যাত্রীদের রক্ষা করার চেষ্টা করে। নেজুকুও ডেমন রূপে এসে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এনমু নেজুকুকে ধরে ফেলে। ঠিক তখনই জেনিৎসু তার ভয়ঙ্কর গতি ব্যবহার করে নেজুকুকে বাঁচিয়ে ফেলে এবং সবাইকে রক্ষা করে। তবুও তারা কেউ এনমুকে আঘাত করতে পারছিল না। ঠিক তখনই রেঙ্গুকুর ঘুম ভেঙে যায়। রেঙ্গুকু এত শক্তিশালী আক্রমণ চালায় যে এনমু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তারপর রেঙ্গুকু তানজিরোকে জানায়, এনমুর আসল গলা এই ট্রেনেরই কোনো একটা অংশ। তুমি আর ইনোসুকে ছাড়া কেউ এটি কাটতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা এই কাজটা করবে, ততক্ষণে আমি 5টি বগির যাত্রীদের বাঁচিয়ে নেব এবং জেনিৎসু ও নেজুকু সামলাবে বাকি 3 বগি। এরপর তানজিরো ও ইনোসুকে ট্রেনের উপরে উঠে পড়ে। ইনোসুকে তার বেস্ট ব্রিডিং টেকনিক ব্যবহার করে বুঝে ফেলে যে এনমুর আসল গলা ট্রেনের ইঞ্জিনের দিকেই রয়েছে। তারপর তানজিরো ও ইনোসুকে দেখতে পায় যে ডেমনের গলা আসলে ট্রেনের ইঞ্জিনের রুমের নিচে। তারা যে কোনো ভাবে সেখানে পৌঁছে যায়, কিন্তু এনমু বারবার আক্রমণ করতে থাকে। ইঞ্জিন রুমে একজন ড্রাইভার ছিল, যাকে তানজিরো নিরাপদ স্থানে সরিয়ে দেয়, কিন্তু এনমু তার অসংখ্য চোখের ক্ষমতা ব্যবহার করে তানজিরোকে বারবার স্বপ্নে টেনে নিয়ে যেতে থাকে। তানজিরো বারবার নিজের গলা কেটে স্বপ্ন ভাঙতে থাকে। একসময় স্বপ্ন আর বাস্তবের পার্থক্য তার কাছে এতটাই অস্পষ্ট হয়ে যায় যে সে বাস্তবে সত্যি নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে ইনোসুকে এসে তাকে থামিয়ে দেয়। এনমু তখন বুঝতে পারে ইনোসুকে একটা মাস্ক পরে আছে, যেখানে তার চোখ এলোমেলো ভাবে বসানো। তাই এনমুর হ্যালুসিনেশন টেকনিক ইনোসুকের উপর একেবারেই কাজ করছিল না। সে বুঝতেই পারছে না ইনোসুকে কোন দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই ড্রাইভার, যে ডেমনের পক্ষেই ছিল, সে স্ক্রু ড্রাইভার দিয়ে ইনোসুকের উপর আক্রমণ করে। তাকে বাঁচানোর জন্য তানজিরো সামনে এসে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। তবুও সে লড়াই চালিয়ে যায় এবং ইনোসুকের সাথে মিলে এনমুর গলার কাছে পৌঁছে যায়। অবশেষে তারা দুজন মিলে তাদের কনসেন্ট্রেশন ব্রিদিং টেকনিক ব্যবহার করে এনমুর গলার অংশটাকে কেটে ফেলে। এনমু মরার আগে চেষ্টা করে সে যেন সব যাত্রীদের গলা চেপে মেরে ফেলতে পারে, কিন্তু রেঙ্গুকু তার সব আক্রমণ প্রতিহত করে যাত্রীদের বাঁচিয়ে ফেলে। এনমুর মৃত্যু হলে ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং উল্টে গিয়ে থেমে যায়। এনমু মরার আগে মনে মনে ভাবে, আমি কি সত্যিই মারা যাচ্ছি? আজ একজন মানুষকেও মারতে পারলাম না, সব ওই ডেমন স্লেয়ারদের কারণে, বিশেষ করে ওই তানজিরোর জন্য। যদি আমার একটুও শক্তি বাকি থাকতো, তাহলে আমি এখনই ওকে মেরে ফেলতাম। এগুলো ভাবতে ভাবতেই এনমুর মৃত্যু হয়। তানজিরোর এই অবস্থা দেখে রেঙ্গুকু তাকে ব্রিদিং টেকনিক ব্যবহার করতে বলে, যাতে রক্তপাত বন্ধ হয়। সে তাকে বলে ট্রেনের সব যাত্রীরা নিরাপদে আছে, তাই চিন্তা করার দরকার নেই। ঠিক তখনই তাদের সামনে কেউ একজন এসে হাজির হয়। তানজিরো ও রেঙ্গুকু তাকিয়ে দেখে সে হলো আপার মন্ত্রীর শক্তিশালী ডেমন আকাজা। সে সরাসরি তানজিরোকে আক্রমণ করতে যায়,
কিন্তু রেঙ্গুকু তার হাত কেটে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখে আকাজার হাত মুহূর্তের মধ্যেই ঠিক হয়ে গেছে। আকাজা রেঙ্গুকুকে প্রস্তাব দিয়ে বলে, তুমি একজন অসাধারণ যোদ্ধা, কিন্তু মানুষ বলে তুমি একদিন বুড়ো হয়ে মারা যাবে। তার চেয়ে ভালো আমার মতো ডেমন হয়ে যাও, শত শত বছর ধরে বেঁচে থাকবে এবং আরো শক্তিশালী হবে। রেঙ্গুকু বলে, বুড়ো হওয়া আর মৃত্যুই মানুষের জীবনকে সুন্দর করে তোলে, এটা দুর্বলতা না। এ কথা শুনে আকাজের মুখে আর কোনো কথা থাকে না। রেঙ্গুকু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং তানজিরোকে বলে, তুমি এতে হস্তক্ষেপ করবে না। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। তীব্র আঘাত আর বজ্রগতির গতিবিধিতে তানজিরো আর ইনোসুকে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। রেঙ্গুকু আকাজার উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে, কিন্তু আকাজার রিজেনারেশন ক্ষমতার কারণে তার শরীরে কোনো স্থায়ী ক্ষত হচ্ছিল না, বরং একের পর এক আক্রমণে রেঙ্গুকুই আহত হতে থাকে। আকাজা ধীর স্বরে বলে, মানুষ আর ডেমনের মধ্যে পার্থক্য এটাই, এখনো সময় আছে, ডেমন হয়ে যাও। কিন্তু রেঙ্গুকু তার কথায় কান না দিয়ে সে তার সমস্ত ব্রিদিং ফর্ম আকাজার উপর প্রয়োগ করে, তবুও কোনো আঘাতই তার উপর স্থায়ী ক্ষত ফেলছিল না। রেঙ্গুকু ধীরে ধীরে ক্লান্ত হতে লাগলো, তার লড়াই চালিয়ে যাওয়া এখন বাজার চেয়ে কঠিন হয়ে উঠছিল। রেঙ্গুকু তখন সব শক্তি দিয়ে আকাজার উপর আক্রমণ করে। ঠিক তখনই আকাজা তার উপর খুব জোরে একটা আঘাত করে এবং বলে যে এই আঘাতেই তোমার মৃত্যু হবে। সেই মুহূর্তে রেঙ্গুকুর তার শৈশবের স্মৃতি মনে হতে থাকে, যেখানে তার মা বলেছিল, তুমি কেন এত শক্তিশালী হয়ে জন্মেছো জানো? যাতে তুমি দুর্বলদের সাহায্য করতে পারো। কখনো তোমার এই শক্তি দিয়ে কারো ক্ষতি করো না, কিংবা নিজের স্বার্থে ব্যবহার করো না, এটা তোমার দায়িত্ব, এটা কখনো ভুলে যেও না। তার মা তাকে জড়িয়ে ধরে বলে, আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু আমি ভাগ্যবান যে তোমার মতো একজন সৎ ও সাহসী ছেলেকে জন্ম দিতে পেরেছি। রেঙ্গুকু তার মায়ের এসব কথা ভেবে কাঁদতে থাকে। এই সুযোগে আকাজা তাকে একটি ঘুষি মারতে যায়, কিন্তু ঠিক তখনই রেঙ্গুকু তার হাত ধরে ফেলে। আকাজা বুঝতে পারছিল না যে কিভাবে রেঙ্গুকু এতটা শক্তিশালী হয়ে উঠলো। সূর্য উঠতে আর দেরি নেই, এটা দেখে আকাজার ভয় বেড়ে যায়, কিন্তু রেঙ্গুকু তাকে পালাতে দিচ্ছিল না। তানজিরো ও ইনোসুকে তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু আকাজা দুই হাত কেটে নিজেকে মুক্ত করে নেয় এবং অন্ধকার জায়গা খোঁজার জন্য জঙ্গলের দিকে দৌড়ে পালায়। তানজিরো তাকে থামাতে নিজের তলোয়ার ছুঁড়ে মারে এবং বলে, কোথায় যাচ্ছ পালিয়ে? সাহস থাকলে লড়াই করো আমাদের সঙ্গে। আকাজা বলে ওঠে, পাগল নাকি? আমি তোমার কাছ থেকে নয়, আমি তো সূর্যের আলো থেকে পালাচ্ছি। আর যাই হোক, এই লড়াই আমি জিতে গেছি। তানজিরো চিৎকার করে বলে, রেঙ্গুকু হারেনি, সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং সবাইকে বাঁচিয়ে নিয়েছে, সেই আসল জয়ী। তানজিরো এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আর প্রতি তানজিরোর এত ভালোবাসা দেখে রেঙ্গুকু অনেক অবাক হয়। সে তাকে কাছে ডেকে বলে, তোমার আর তোমার বন্ধুদের ওপর আমার বিশ্বাস আছে, তোমরা সবাই একদিন অনেক শক্তিশালী হাসিরা হবে। তুমি আমার পুরনো বাড়িতে অবশ্যই যেও, সেখানে আমার পুরনো ফ্রেম হাসিরার কিছু নোটস রাখা আছে, সেখানে তুমি হিনোকামি কাগুয়ার ব্যাপারে কিছু তথ্য পেতে পারো। আর আমার ছোট ভাইকে বলো সে যেন সবসময় নিজের মনের কথা শোনে, আর বাবাকে বলো তিনি যেন নিজের খেয়াল রাখেন। আমার জন্য দুঃখ পাওয়ার দরকার নেই, আমার জায়গায় অন্য কেউ থাকলে এই একই কাজ করত। এইসব কথা বলতে বলতে সূর্য উঠে যায় এবং শেষ মুহূর্তে রেঙ্গুকু তার মাকে দেখতে পায়। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি? তার মা তাকে বলে, তোমাকে নিয়ে আমার গর্ব হয় বাবা। এই কথা শুনে রেঙ্গুকু মুচকি হাসে এবং সে মারা যায়। এটা দেখে সকলে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ইনোসুকে কান্না করতে পারতো না, কিন্তু শেষ পর্যন্ত সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেও কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে একটা কাক সকল হাসিরাদের খবর দেয় যে রেঙ্গুকু মারা গেছে। এই খবর শুনে সবাই দুঃখ প্রকাশ করে। মাস্টার এই খবর শুনে বলেন, সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করেছে, সে একজন মানুষেরও ক্ষতি হতে দেয়নি, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আর কিছুদিন পর তো আমিও মারা যাব, তখন রেঙ্গুকু ও আমার বাকি সন্তানদের সঙ্গে আবারও দেখা হবে। আর এরই সাথে এই গল্পটি শেষ হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।